চলুন আজ একদম ডুব দেয়া যাক মধ্যযুগীয় বাংলার স্টোরি টেলিংয়ের এক অদ্ভুত সুন্দর জগতে। আজ আমরা কথা বলবো মঙ্গল কাব্য নিয়ে। প্রশ্নটা শুনে কেমন ২১ শতকের মনে হচ্ছে, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো, এটাই ছিল মঙ্গল কাব্যের মূল উদ্দেশ্য। ভাবা যায়, এগুলো ছিল বলতে পারেন এক ধরনের স্বর্গীয় জনসংযোগ, মানে একটা ডিভাইন পিআর ক্যাম্পেইন। তো এই মঙ্গল কাব্য আসলে কি জিনিস? খুব সহজ করে বললে এগুলো হলো লম্বা লম্বা কবিতা, যেগুলো লেখা হতো সুরে গাওয়ার জন্য, পড়ার জন্য ঠিক নয়, বরং পারফর্ম করার জন্য। আর এর আসল লক্ষ্য ছিল সেই সব স্থানীয় দেবদেবীর ব্র্যান্ডকে জনপ্রিয় করে তোলা, যাদের কথা হয়তো বড় বড় ধর্মগ্রন্থে অতটা পাওয়া যেত না। ঠিক আছে, এবার একটু গভীরে যাওয়া যাক। এই মহাকাব্যগুলো কিন্তু যেমন তেমন গল্প ছিল না। এগুলোর একটা বাঁধা ছক ছিল, একটা নিখুঁত ফর্মুলা, যা প্রায় প্রত্যেকটা কাব্যেই ব্যবহার করা হতো। প্রত্যেকটা মঙ্গল কাব্যের একেবারে কেন্দ্রে রয়েছে একটা জবরদস্ত দ্বন্দ্ব। একদিকে দেবতার স্বর্গীয় মিশন, আর অন্যদিকে পৃথিবীর এক জেদি একগুঁয়ে মানুষ যে কিছুতেই সেই দেবতাকে পুজো করতে রাজি নয়। এই যে একটা টানা পড়েন, এই সংঘাতটাই কিন্তু পুরো গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। এই কাঠামোটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা সাজানো, একদম যেন একটা ৪ অঙ্কের নাটক। প্রথম ধাপে বন্দনা, মানে সব দেবদেবীর প্রশংসা দিয়ে শুরু। দ্বিতীয় ধাপে কবি নিজে এসে বলেন যে দেবতা তাকে স্বপ্নে এই কাব্য লেখার আদেশ দিয়েছেন। তারপর তৃতীয় ধাপে দেবখণ্ডে আমরা চলে যাই সোজা স্বর্গে, যেখানে গল্পের মূল প্রেক্ষাপটটা তৈরি হয়। আর সবশেষে চতুর্থ ধাপে নরখণ্ডে পৃথিবীর মাটিতে আসল অ্যাকশনটা শুরু হয়। কিন্তু শুধু এই ৪ ভাগের কাঠামোই সবটা নয়। এই কাব্যগুলোকে আরও জমজমাট করে তোলার জন্য কিছু বিশেষ মশলা বা মোটিভ ব্যবহার করা হতো, যেগুলো ঘুরে ফিরে আসতো। চলুন সেই উপাদানগুলো একবার দেখে নিই। ভাবুন তো, এগুলো ছিল মঙ্গল কাব্যের একরকম মাস্ট হ্যাভ সিন। যেমন ১২ মাসা, যেখানে কোনো চরিত্র ১২ মাস ধরে নিজের দুঃখের কথা শোনাতো। আবার ধরুন ধাঁধা বা প্রহেলিকার প্যাচ। প্রায়ই দেখা যেত দেবী নিজেই এক সাধারণ বৃদ্ধার ছদ্মবেশে এসে সবার পরীক্ষা নিচ্ছেন। সমুদ্রযাত্রার বর্ণনা তো থাকতেই হবে। আর সবকিছুর মধ্যে একটু নাটকীয়তা আর ঝগড়াঝাটি যোগ করতে হাজির হয়ে যেতেন ঋষি নারদ। আর হ্যাঁ, প্রত্যেক মঙ্গল কাব্যের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হল এই বিদ্রোহী মানুষটি। একে হিরো বলবেন না ভিলেন, সেটা আপনার ব্যাপার। ইনি সেই একরোখা ব্যক্তি যিনি নতুন দেবতার পুজো কিছুতেই মেনে নেবেন না। যেমন মনসামঙ্গলে দেবী মনসার বিরুদ্ধে ছিলেন চাঁদ সওদাগর, চণ্ডীমঙ্গলে দেবী চণ্ডীর বিরুদ্ধে ধনপতি, আর ধর্মমঙ্গলে মহামদ। এই জেদি চরিত্রদের প্রতিরোধের দেওয়াল ভাঙতে পারলেই না দেবতার মহিমা প্রতিষ্ঠিত হবে। আরেকটা অদ্ভুত কিন্তু দারুণ ব্যাপার কি ছিল জানেন? এই কাব্যগুলোতে গল্পের মাঝখানেই ঢুকে পড়ত লম্বা লম্বা লিস্ট। কিসের লিস্ট? স্থানীয় গাছপালা, পশু পাখি, রান্নার মশলা, বা সেই সময় বাজারে কিছু জিনিস কেনা বেচা হতো, সব কিছুর। তাই এগুলো শুধু ধর্মের কথা নয়, এগুলো যেন মধ্যযুগীয় বাংলার একটা জীবন্ত এনসাইক্লোপিডিয়া, এক কথায় অসাধারণ এক ঐতিহাসিক দলিল। কিন্তু এই মহাকাব্যগুলো তো আর শুধু পুঁথির পাতায় লেখা কিছু শব্দ ছিল না। তাহলে সাধারণ মানুষের কাছে এগুলো পৌঁছাতো কি করে? এখানেই তো আসল মজাটা। এগুলো পড়া হতো না, এগুলোকে একেবারে জীবন্ত করে তোলা হতো। মঙ্গল কাব্য ছিল একটা বিরাট সঙ্গীত নাট্যের উৎসব। একবার ভাবুন, গ্রামের সবাই একসঙ্গে জড়ো হয়েছে, আর শিল্পীরা গান, অভিনয়, নাচের মাধ্যমে এই মহাকাব্য পরিবেশন করছেন, মানে একটা সত্যিকারের ব্লকবাস্টার ইভেন্ট। আর এই ইভেন্ট কিন্তু একদিনে শেষ হতো না, এটা চলতো দিনের পর দিন, কখনো কখনো ৮ দিন বা তারও বেশি। প্রতিদিন 2টো করে পর্ব বা পালা হতো, একটা দিনে একটা রাতে। অনেকটা আজকের টিভি সিরিজের মতো, তাই না? ধীরে ধীরে গল্প এগোতো। অষ্টম দিনের সকালে শোনানো হতো ফলশ্রুতি, মানে এই গল্প শুনলে কি কি ভালো ফল পাওয়া যাবে সেই বর্ণনা। আর তারপর আসতো সেই আসল মুহূর্তটা, সেই গ্র্যান্ড ফিনালের রাত। তাকেই বলা হতো জাগরণ পালা। নামটা শুনলেই বোঝা যায় এই রাতে আর কেউ ঘুমোতো না। গল্পের ক্লাইম্যাক্স, চূড়ান্ত লড়াই আর তার শেষটা দেখার জন্য শিল্পী থেকে শুরু করে শ্রোতা সবাই সারা রাত জেগে কাটাতেন। এক কথায় এটাই ছিল মধ্যযুগের বেঞ্জ ওয়াচিং।
বেশ, তাহলে এই যে এত কিছু আমরা জানলাম, স্বর্গীয় পিআর ক্যাম্পেইন, 4 অংশের ফর্মুলা, জমজমাট পারফরম্যান্স, এই সব কিছুর পর প্রশ্ন আসে, মঙ্গল কাব্য আজকের দিনে দাঁড়িয়েও এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এর আসল তাৎপর্য শুধু ধর্মীয় কাহিনীর মধ্যে আটকে নেই। এই মহাকাব্যগুলো ছিল তার সময়ের চেয়ে অনেক বড়। এগুলো মধ্যযুগীয় বাংলার গোটা জগৎটাকে আমাদের চোখের সামনে জীবন্ত করে তোলে। আর এটাই হলো মূল কথা। মঙ্গলকাব্য ছিল তার সমাজের একটা বিশাল স্বচ্ছ আয়না। সেই সময়ের মানুষের আচার বিচার, বিশ্বাস অবিশ্বাস, ঘরোয়া ঝগড়া থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, সুখ দুঃখ, সমাজের উঁচু নিচু সব স্তরের মানুষের জীবনের একটা নিখুঁত ছবি পাওয়া যায় এই কাব্যগুলোতে। এখানেই আজকের এই আলোচনা শেষ করছি। তবে একটা প্রশ্ন রেখে যাই, মঙ্গলকাব্য যেমন তার সময়কে আয়নার মতো করে ধরে রেখেছে, একটু ভাবুন তো, আজ থেকে শত শত বছর পর আমাদের এই সময়ের কোন গল্পগুলো, কোন সিনেমা বা ওয়েব সিরিজ ভবিষ্যতের মানুষের কাছে আমাদের সমাজের দর্পণ হয়ে উঠবে?